আমাদের সাথে উপস্থিত আছে আমাদের বিশেষ অতিথি এবং আমাদের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য ডক্টর দেবনারায়ণ মোদক মহাশয়। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে ডক্টর দেবনারায়ণ মোদক মহাশয়কে জানাই সুস্বাগত। আমি আজকের অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমাদের রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের অন্যতম সদস্য প্রকাশ চক্রবর্তীর লেখা স্বাধীনতা কবিতাটি পাঠ করে অনুষ্ঠানটি শুরু করতে চাই, যে কাল সম্ভবপর হয়ে ওঠে। স্বাধীনতা, কলমে প্রকাশ চক্রবর্তী। পরাধীনতার মাঝে স্বাধীনতার স্বপ্নলয়। যেদিন দেশ স্বাধীনতা পেল, নারী পুরুষ সমযোদ্ধা। ভবঘুরে কত কত প্রাণ, কত বীর যোদ্ধা শহীদ হচ্ছে ভারত মাতাকে রক্ষার ব্যাকুল প্রতীক্ষায়। স্বাধীন সংগ্রামে রিক্ত পায় হেঁটে জনসমুদ্রের উত্তরণের স্বপ্ন দেখেছে। ধুধু মাঠ, কত বালি কাপড়, বিকেলের সবুজায়ন বৃষ্টির ফুল, শিশুদের চিৎকার, ভালোবাসার তৃষ্ণা, আকাশের মেঘ, শত শত মানুষের চোখের জল। পরাধীনতার গ্লানি হতে, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ হতে, অত্যাচারের চরমতা ব্রিটিশদের কবল হতে মুক্তির আশা। কত বীর যোদ্ধা, সাহসী ভারতবাসী নিজের রক্তে চিরতরে ভারতবর্ষকে নতুন ভোরের সূর্যে রঙিন করেছে। হে স্বাধীনতা, যুগ যুগ ধরে রক্তের স্রোত, কত শক্তি, কত কবি, কত যোদ্ধা তোমাকে পাওয়ার জন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পার করেছে। হে স্বাধীনতা, কত প্রতীক্ষার পর তুমি এসেছো, হৃদয় ভরা ইচ্ছে রঙিন আলো ভাসিয়েছ। আজ আমরা মুক্ত, আজ আমরা স্বাধীন। ধন্যবাদ প্রকাশ চক্রবর্তী, ধন্যবাদ স্যার। ডক্টর দেবনারায়ণ মোদক মহাশয় করব অনুষ্ঠান ফিরে দেখা স্বাধীনতার ৭৫ বছর। এই অনুষ্ঠানটি শুরু। একটু দেরিতে হলেও আমরা আজকে আবার সবাই এক জায়গায় হতে পারছি। দুঃখ প্রকাশ করার কথা তো থাকেই, কেননা নির্ধারিত সময়ে আমাদের কাজটা আমরা করতে পারিনি। তাই দেরিতে হলেও স্বাধীনতার ৭৫ বছরে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। স্বাধীনতার ৭৫ বছরে বলি যে সবাই ভালো থাকো, সবাই জীবনে নিজের জায়গাটা খুঁজে পাও। আমি বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের যারা কর্মকর্তা, যারা সদস্য, তাদের সকলকে বিশেষ কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা দিনকে স্মরণীয় করে রাখার জন্য, এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমরা আলোচনার আয়োজন করেছো। আমার কৃতজ্ঞতা আরো বেশি এ কারণেই যে এই বিষয়ে কথা বলার জন্য কিছু সুযোগ তোমরা আমাকে করে দিয়েছো। সেই কথায় যাওয়ার আগে আমি প্রথমেই শ্রদ্ধায় স্মরণ করি দেশ মাতৃকার সেই বীর সন্তানদের, যারা দেশের স্বাধীনতার জন্য অকাতরে প্রাণ দিয়েছেন, নানা ধরনের ক্লেশ স্বীকার করেছেন, নিজেদের জীবনকে বাজি রেখে তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর ভারত গড়ার স্বপ্ন দেখেছেন। আমরা বলি 15ই আগস্ট ফিরে ফিরে আসে সময়ের হাত ধরে নূতন তাৎপর্য নিয়ে আমাদের কাছে। 15র সেই সব প্রাণ আজও আমাদের মনে উজ্জ্বল আলো ছড়ায়, আমাদের যেন জিজ্ঞেস করতে চায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি, তাদের উত্তরাধিকার আমরা বহন করার যোগ্যতা কতটা অর্জন করতে সক্ষম হচ্ছি।
কাজী নজরুলের ভাষায় বলতে ইচ্ছে করে, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আশি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। আমাদের জবাব দেওয়ার দিনটাও এটা, আত্মজিজ্ঞাসার দিনটাও এটা। এটা আমাদের একটু মনে রাখতে হয়, এটা মনে রেখেই পিছন ফিরে তাকাতে হয়। কিভাবে, কোন পথ ধরে আমাদের স্বাধীনতা আমরা পেলাম, আমাদের সেই স্বাধীনতার স্বরূপটাই বা কি? আমি তোমাদের বলি যে আমার ইচ্ছে এটা, তোমরা চাইলে অন্যরকম হতেই পারে, যে আমার আলোচনাটাকে সংক্ষিপ্ত করে তোমাদের কথাও শোনা এবং পারস্পরিকতার মধ্যে দিয়ে আলোচনাটাকে এগিয়ে নেওয়া। কেননা যে কথাগুলো আমি বলবো, যে প্রশ্নগুলো আমি তুলবো, তার একটা উত্তর হয় না, সব উত্তর আমারও জানা নেই। সম্মিলিতভাবে উত্তর খোঁজাই বোধহয় সময়ের দাবি। সেই সময়ের দাবিকে মেনে নিয়ে আমি যেগুলো বলবো সেগুলো কিন্তু উত্তর নয়, প্রশ্ন। এটা বুঝতে কোনো অসুবিধে হওয়ার কথা নয় যে স্বাধীনতার স্বরূপ এবং তার বিভিন্ন দিক আমরা একভাবে দেখি না। আমরা যে যেখানে দাঁড়িয়ে সেইভাবে দেখি। স্বাভাবিকভাবেই দেখার দৃষ্টিভঙ্গি আলাদা, আলোচনার বিষয়গুলো এসে পড়ে বিভিন্নভাবে। তাই আমার মনে হয় যে আলোচনার স্তরেই ব্যাপারটা থাকলে উত্তর খোঁজাটা আরো সহজ হবে। আমি এরকম কিছু প্রশ্ন আকারে আমি সংক্ষিপ্ত বক্তব্যই রাখবো, এটাই আমার ইচ্ছে। তোমরা চাইলে বাড়ানো যেতে পারে। আমি চাই প্রশ্নোত্তরের মধ্যে দিয়ে এটা বেশি করে এগোক, তাতে সময় ছাড়িয়ে গেলেও অসুবিধে নেই। কিন্তু সব কথা আমি বলবো, আমি সব কথার রিপোজিটরি নই, সব কথা বলার অধিকারীও আমি নই। তাই কথায় কথায় আমরা এগোতে চাই, ঠিক যেভাবে পায়ে পায়ে আমরা ৭৫-এ আজ এসে দাঁড়িয়েছি। তা এই পায়ে পায়ে ৭৫-এ এসে আমরা পিছন ফিরে একটু তাকাতে চাই, স্বাধীনতার স্বরূপটা কি। সে সময়ে কেউ বা বলেছিলেন ইয়ে আজাদি পুরা হ্যায়, কেউ বলেছিলেন ইয়ে আজাদি ঝুটা হ্যায়। তাহলে এটাই প্রথম প্রশ্ন, ইয়ে আজাদি পুরা হ্যায় और ইয়ে আজাদি ঝুটা হ্যায়। আমি বলি যে আমাদের যে স্বাধীনতা, তাকে পুরা বলারও কিছু সমস্যা, ঝুটা বলারও কিছু সমস্যা। দুটোর কোনোটাই বোধহয় পুরোপুরি আমরা মেনে নিতে পারি না। বরং এটা বললে একটু খারাপ শোনাবে আজকের দিনে, কিন্তু খুব অবাস্তব না, ইয়ে আজাদি আধা হ্যায়। সেই আধাকে পূর্ণ করার দায় আমাদের সবার কম বেশি আছে। তা প্রশ্নটাই থাক, উত্তরটা নয়। ইয়ে আজাদি ঝুটা হ্যায়, ইয়ে আজাদি পুরা হ্যায়, ইয়ে আজাদি আধা হ্যায়। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে স্বাধীনতার জন্য দীর্ঘ লড়াই। এই যে দীর্ঘ লড়াই, যদি কেউ বলেন একমুখী লড়াই, ভুল বলবেন। বহু ধারায় উচ্চারিত হয়েছে, বহু ধারায় প্রবাহিত হয়েছে আমাদের স্বাধীনতার সংগ্রাম। কিন্তু একটা জায়গায় গিয়ে বোধহয় মিলেছে সেই বহুমুখী প্রবাহ। প্রফেসর অমলেন্দু গুহ একসময় বলেছিলেন যে আমাদের দেশ নদীমাতৃক দেশ, কত না নদী বয়ে যায় আমাদের দেশের বিভিন্ন প্রান্তে।
কিন্তু সাগরের মুখে গিয়ে সে এক মোহনা তৈরি করে, সাগরে গিয়ে মিলেমিশে একাকার হয়ে যায়। অসংখ্য ধারায় পরিচালিত যে আন্দোলন, সেই আন্দোলন এক মোহনায় মিলিত হয়ে এক তীব্রতা সৃষ্টি করেছিল। সেই তীব্রতার মধ্যে দিয়েই আমাদের 1947-এর 15ই আগস্টে আমরা পৌঁছাতে পেরেছিলাম। কেউ কেউ বলেন এটা স্বাধীনতা নয়, এটা ক্ষমতার হস্তান্তর মাত্র, এটা একটা বোঝাপড়ার ব্যাপার। আমি বলি তোমাদের পুরো অধিকার আছে আমার বক্তব্যকে খণ্ডন করা। হ্যাঁ, বোঝাপড়া একটা হয়েছিল, ট্রান্সফার অফ পাওয়ার ডকুমেন্টস, সে কথাই বলে। কিন্তু আমাদের মনে রাখতে হয় ব্রিটিশের চলে যাওয়া ছাড়া আর কোনো গত্যন্তর ছিল না। তাই আমার শীর্ষে দাঁড়িয়ে আমরা পেয়েছিলাম আমাদের স্বাধীনতা। এর পিছনে যে মূল মন্ত্র, আমাদের জাতীয়তাবাদের মন্ত্র, তার চেহারাটা কেমন ছিল? তার চেহারার মধ্যে কিন্তু একটা সমন্বয়ী রূপ ছিল। কার কাছে যাবে? গান্ধীর কাছে যাও, পাবে এক সমন্বয়ী জাতীয়তার রূপ। জওহরলালের কাছে যাও, পাবে জাতীয়তাবাদের একটা কম্পোজিট ক্যারেক্টার। সুভাষচন্দ্র বসুর কাছে যাও, পাবে জাতীয়তাবাদের একটা সমন্বয়ী রূপ। রবীন্দ্রনাথের কাছে যাও, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তাহলে আমাদের জাতীয়তাবাদের এই যে সমন্বয়ী রূপ, এই সমন্বয়ী রূপটাই আমাদের স্বাধীনতা এনেছে। তার থেকে যদি কোনো বিচ্যুতি হয়, সামনে বিপদ, জিজ্ঞাসার চিহ্ন, ভাবতে বলবে। এই ভাবনা থেকেই এসে যায়, আমি বিভিন্ন জায়গায় বলি যে স্বাধীনতার 75 বছর, দেশভাগেরও 75 বছর। এক ঝটকায় স্বাধীনতার নামে বিপুল সংখ্যক মানুষের জন্মভূমি আর স্বদেশটা আলাদা হয়ে গেল। দেশ ভাগ, তার সঙ্গে হাত ধরাধরি করে দেশ ত্যাগ, একটা মানসিক জগতে একটা টানাপোড়েন, জন্মভূমির প্রতি মানুষের স্বাভাবিক আনুগত্য। অথচ দলে দলে মানুষ দেশ ত্যাগ করে চলে আসছেন। তার রাজনৈতিক অভিঘাত, সামাজিক অভিঘাত, পারিবারিক অভিঘাত অসংখ্য ভাবে আমাদের আন্দোলিত করেছে। আমি ভাবতে বলবো যে সেই সমন্বয়ী জাতীয়তাবাদের ধারণার মধ্যে আঘাত এসেছিল, আমরা তার থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু কাল পর্বে আমাদের শিক্ষাগুলো যেন বদলে বদলে যাচ্ছে। তাই এই রাজনৈতিক অভিঘাতের সেকাল একালের মধ্যে ফারাক আসছে। আজকের দিনেও ভাবতে খুব কষ্ট হয় যে স্বাধীনতার 75 বছর পরেও আমরা নাগরিকতার প্রশ্ন নিয়ে ঝগড়া করি, আমাদের রুচি হয়। উত্তর আমার জানা নেই, আমি ভাবনার জন্যে আমি এটা তোমাদের কাছে রাখলাম। আজকে নতুন ভাবে দেশভাগের কথা তোলা হচ্ছে, ভাগাভাগিটাকে আরো বেশি মনে করিয়ে দেওয়ার জন্য, ক্ষতটাকে উস্কে দেওয়ার জন্য। সে রাজনীতি আমাদের কোন জায়গায় দাঁড় করাবে সেটাও কিন্তু ভেবে দেখার একটা সময় আমাদের সামনে এসেছে। এই প্রসঙ্গেই আমাদের 75 বছরের পথ চলার
কিছু কথা, কিছু ইঙ্গিত আমাদের আলোচনায় আমরা আনতে চাই। ভারত যখন খণ্ডিত হলো এবং স্বাধীনতা পেল, তখন আমাদের ভবিষ্যৎ সম্পর্কে একটা জিজ্ঞাসা চিহ্ন, একটা সন্দেহ অনেকেই উস্কে দিয়েছিলেন যে এ ভারত কতদিন টিকবে। অধ্যাপক রাম গুহর গান্ধী উত্তর ভারতবর্ষ না পড়লে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের অপরাধ হবে, অমর্ত্য সেনের তর্কপ্রিয় ভারতীয় না পড়লে অন্যায় হবে, বাংলায় পাওয়া যায়, আমি একটু দেখে নিতে বলবো। রামগুহ এই চ্যাপ্টারটার নাম দিয়েছেন খুব অদ্ভুত, ভারতবর্ষ অস্বাভাবিক এক নেশন। অর্থাৎ যে ভারতটা ভূমিষ্ঠ হলো সে খুব স্বাভাবিক ভারত নয়, অস্বাভাবিক। তাই এই ভারত কতদিন টিকবে তা নিয়ে সন্দেহ ছিল। কেন না, অনেকগুলো সংঘাতের অক্ষ নিয়ে ভারতবর্ষের জন্ম। একেবারে জন্মের প্রথম 10 বছরের ইতিহাসে তা প্রকটিত হয়েছিল। কি কি সংঘাতের অক্ষ? আমি বলবো 4 axis of contradictions, 4 axis of contradictions, 4টে সংঘাতের মূল অক্ষ, ছোটখাটো অসংখ্য ছিল। কি কি? একটা হচ্ছে ধর্ম, যেটা দেশটাকে খণ্ড করে ছাড়লো। একটা জাতপাত, একটা ভাষা, আর শ্রেণীগত লড়াই তো আছেই। ধনী নির্ধনের লড়াই, উচ্চ নিচের লড়াই, গরিব বড় লোকের লড়াই, এ তো আছে। তাহলে ধর্ম, জাতি বা জাতপাত, ভাষা এবং শ্রেণী, এই সংঘাতের অক্ষ নিয়েই আমাদের যাত্রা শুরু হয়েছিল একটা অস্বাভাবিক একটা রাষ্ট্র হিসেবে। কিন্তু শত্রুর মুখে ছাই দিয়ে আমরা শুধু টিকে গেলাম তাই নয়, আমরা অনেকটা পথ এগিয়ে আসতেও সক্ষম হলাম। আজকের দিনে নিশ্চয়ই আমাদের গর্ববোধ হয় যে আমরা 75 বছরে সবটাই যে আমাদের হা হুতাশ করার জায়গা তা নয়, আমাদের অগ্রগতিরও অনেক জায়গা আছে। একচক্ষু হরিণের মতো ব্যাখ্যা করলে ভুল হবে। তাই অগ্রগতির জায়গাগুলো চিহ্নিত করতে হবে, সমস্যার জায়গাগুলো আমাদের ভাবতে হবে। অগ্রগতির জায়গাটা এইখানেই সব থেকে বড়। পারলাম কি পারলাম না এটা নয়, ইন্ডিয়া অ্যাসপায়ার্স টু বি এ সুপার পাওয়ার। একটা বিশেষ করে এই গোলার্ধে তার একটা আলাদা ইমেজ তো তৈরি হয়েছে, এটাকে অস্বীকার করলে তো হবে না। অতএব আমরা হারিয়ে যাওয়ার পরিবর্তে কম বেশি এগিয়েছি, এটাকে মনে রেখেই বলি। কিন্তু আমাদের এগোনোটা খুব সহজ ছিল না, তার কারণ হচ্ছে সংঘাতের অক্ষগুলো নিয়েই আমরা এগিয়েছি। এবং এই সংঘাতের অক্ষগুলো তার গোড়ায় গিয়ে যদি আমরা দেখি, তাহলে দেখব যে কতগুলো প্যারাডক্স নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। প্যারাডক্স, মাইনার ওয়াইনারের বিখ্যাত বই আছে ইন্ডিয়ান প্যারাডক্সেস। পরবর্তী সময়ে বিশেষ করে তোমরা পড়েছো কিনা জানি না, রুডলফ দম্পতি, লয়েড রুডলফ এন্ড সুসান রুডলফ, তারা একাধিক ভালো ভালো স্টাডি করেছেন ভারতবর্ষ সম্পর্কে। সেখানেও আমরা পাই কি, রুডলফদের বইগুলোর নাম কি? আমি বই পড়তে বলি না, বইগুলোর নাম অন্তত মনে রাখতে বলি। একটা বইয়ের নাম আমাদের অনেক কিছু বলে দেয়। রুডলফদের একটা বইয়ের নাম হচ্ছে মডার্নিটি অফ ট্র্যাডিশন। মডার্নিটি অফ ট্র্যাডিশন, এ আবার কেমন, তেলে জলে মেশে নাকি? হ্যাঁ, এই কন্ট্রাডিকশন নিয়েই আমাদের যাত্রা শুরু। কি? সনাতনী সমাজ, আধুনিক রাষ্ট্র। আমাদের সমাজটা কেমন?
জাত পাত ভাষা ধর্মে বিভক্ত সনাতনী বিভিন্ন ধরনের টানাপোড়েন আমাদের সমাজে রয়েছে, সেদিক থেকে আমরা অনেকটাই পশ্চাৎপদ মানসিকতার মধ্যেই দিন যাপনে বাধ্য হই। আর অন্যদিকে উই ইমবাইব দ্য স্টেট স্ট্রাকচার ফ্রম দ্য ওয়েস্ট। পশ্চিমের আধুনিক রাষ্ট্র কাঠামো আমরা গ্রহণ করেছি। উত্তরাধিকার বলাটা কেমন শোনাবে, হ্যাঁ এটা কলোনিয়াল হেরিটেজ, ঔপনিবেশিক উত্তরাধিকার। তাই সনাতনী সমাজ এবং আধুনিক রাষ্ট্র কোলাইড করছে। একটা কথা বুঝতে হয় যে পলিটিক্স ডাজন্ট অপারেট ইন এ ভ্যাকুয়াম। রাজনীতি শূন্যতার মধ্যে কাজ করে না। জলের যেমন নিজের আকার নেই, রাজনীতিও কোনো আকার নিয়ে আসে না। সমাজ বা বাস্তব প্রেক্ষিতের মধ্যেই রাজনীতি কাজ করে। তাই আমাদের সমাজ আমাদের রাজনীতিকে নিজের রঙে রাঙিয়ে দেয়। কথাটা খুব সুন্দর বলেছিলেন বি আর আম্বেদকর। তিনি যখন সংবিধানটা পেশ করছেন আমাদের সংবিধান সভায়, তখন তিনি বলেছিলেন যে আমরা এমন একটা যুগে প্রবেশ করছি যখন সামাজিক ক্ষেত্রে থেকে যাবে অসমতা, আর রাজনৈতিক ক্ষেত্রে আমরা প্রতিষ্ঠা করতে চাইব সমতা। অর্থাৎ উই ডু হ্যাভ সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড পলিটিক্যাল ইকুয়ালিটি। আমাদের সংবিধানের 14 নম্বর ধারায় জাতি ধর্ম ভাষা বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের জন্য সমানাধিকার আমরা নিশ্চিত করেছি। আর আমাদের সমাজে হিন্দু মুসলমান, উচ্চ নীচ, পিছড়ে বর্গে, নারী পুরুষ নানা ধরনের যে অসমতা নিয়ে আমরা সমতার আদর্শ তাকে আমরা প্রয়োগ করতে চেষ্টা করেছি। কমিউনালি ডিভাইডেড সোসাইটি অ্যান্ড সেকুলার পলিটি, একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা আর একটা সম্প্রদায়গতভাবে বিন্যস্ত সমাজ, এই কন্ট্রাডিকশন আমাদের সাথেই এটা ফিউশন হয়েছে। ফিউশন হতে হতে আজকের অবস্থায় আমরা কেন আসলাম, কিভাবে আসলাম, সেগুলো আমাদের দেখতে হয়। আমি ব্যাখ্যায় যাচ্ছি। ডেভেলপমেন্টাল ইস্যু, উন্নয়নের যে বিষয়, উন্নয়নের দিকে একটু তাকাও। কৃষি আমাদের অর্থনীতির ভিত্তি হিসেবেই আমরা দেখি। একটা সময়ে আমরা 70-80% কৃষকের কথা বলতাম। স্বাধীনতার পরে আমাদের ঝোঁকটা কিন্তু কৃষির দিকে ছিল না। আমরা মডার্ন ইন্ডিয়া গড়ে তুলতেই বেশি তৎপর ছিলাম, শিল্পোন্নত ভারত গড়ে তোলার দিকে। তাই কৃষি ও শিল্পের ক্ষেত্রে আমাদের প্রায়োরিটির প্রশ্নটায় সম্ভবত কিছু গোলমাল ছিল, আর যার ফলে নিট ফল লপসাইডেড ডেভেলপমেন্ট। উন্নয়ন হয়নি এমন কথা বলা যাবে না, কিন্তু সুষম উন্নয়ন কতটা হলো জিজ্ঞাসা চিহ্ন তো পড়েছেই। খুব ইন্টারেস্টিং একটা এক্সাম্পল মনে হয় আমার। আজকে আমরা স্বাধীনতার 75 বছরে কথা বলছি। স্বাধীনতার 50 বছরে দেশ পত্রিকা একটা বিশেষ সংখ্যা প্রকাশ করেছিল। তা সেই পত্রিকার কাভার পেজটা আমার এখনো মনে আছে। আমি একথা পড়াতে গিয়ে প্রায়শই বলি যে একটা বইয়ের নাম, একটা বইয়ের প্রচ্ছদ চিত্র আমাদের অনেক কথা বলে দেয়। আমরা বই না পড়েও অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। তা দেশ পত্রিকার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সংখ্যায় একটা ছবি ছাপা হয়েছে। সে ছবিটাই কি ছিল? একটা মানুষে টানা রিক্সা, কলকাতা শহরে চলতো, এখনো চলে, তবে এখন অনেক কম দেখা যায়। আর তার উপর একটা অত্যাধুনিক কম্পিউটার বসানো আছে।
এই কথাটা, এই ছবিটা আমাদের কাছে কি বার্তা বহন করে? হ্যাঁ, হতেই পারে সকলের কাছে এক ধরনের বার্তা দেবে না, কিন্তু আমার কিরকমটা মনে হয়েছে যে এখনো যেন আমরা সেই প্রাগ ঐতিহাসিক যুগের মধ্যেই আছি, যখন মানুষ মানুষকে টেনে নিয়ে যাচ্ছে সেই ট্র্যাডিশনাল রিক্সা এখনো আমাদের অন্যতম প্রধান যানবাহন, সেটা আবার কোথায়? কলকাতা শহরের বুকে। আর তার উপর বসে আছে একবিংশ শতাব্দীর উন্নত প্রযুক্তি। এটাকে অন্যভাবে নাও, এখনো পর্যন্ত আমাদের বেশিরভাগ কৃষক আল্লাহ মেঘ দে পানি দের উপর নির্ভর থাকে, প্রকৃতি নির্ভর আদিম কৃষি ব্যবস্থার উপর এখনো অনেক কৃষক নির্ভর করতে বাধ্য হন। কৃষি অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়া, কৃষকের কথা ভাবার দরকার আমরা এখনো অনেকে মনে করি না। এখনো কৃষকেরা রাজধানীর সীমান্তে মাসের পর মাস বসে থাকলেও মিডিয়াতে তারা জায়গা পান না। আবার সেই দেশেই আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করি আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা সারা পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছেন। তাহলে এটাকে লপসাইডেড ডেভেলপমেন্ট বলবো না, যে একদিকে আমাদের উৎপাদন ব্যবস্থা অনেকটা পিছিয়ে, আবার একদিকে আমরা এতটা এগিয়ে যে সারা বিশ্বকে আমরা শাসন করতে পারি। এই যে লপসাইডেডনেস ইন আওয়ার গ্রোথ, এর অবশ্যম্ভাবী পরিণতি আমাদের সমাজে, আমাদের রাজনীতিতে, আমাদের অর্থনীতিতে নানাভাবে এসেছে। আমরা ভুলতে পারি না 50-এর দশকে যে অবশ্যম্ভাবী খাদ্য সংকট, দুর্ভিক্ষ, মন্বন্তর। আমার এক মাস্টারমশাই ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, প্রফেসর রঘুবীর চক্রবর্তী, বহুকাল আগে তিনি চলে গেছেন। তিনি এসব পড়াতে পড়াতে খুব বেশি আবেগে ভেসে যেতেন। তিনি বলতেন যে তোমরাও তো খেয়েছো, হ্যাঁ তোমরা খাওনি, আমরা খেয়েছি। ভাতের পরিবর্তে মাইলো ভুট্টো, আর সেই মাইলো ভুট্টো আসতো PL 480, পাবলিক লোন 480 খাতে। আমেরিকায় যেগুলো ঘোড়ায় খায় না, সেইগুলো খেয়ে আমরা জীবন ধারণ করতাম। তিনি আবেগাপ্লুত হয়ে বলতেন যে PL 480 may actually be described as PL 420, and what 420 in the Indian Penal Code actually means you know very very well. এইরকম একটা দুর্বিষহ খাদ্য সংকটের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছিল। তখন আমাদের চৈতন্যোদয় হয়েছিল, আমরা ঘুরে তাকালাম কৃষির দিকে। আবার কৃষি ক্ষেত্রে কিছু নতুন পদক্ষেপ, গ্রো মোর ফুড ক্যাম্পেইন থেকে শুরু করে গ্রিন রিভলিউশন। কিন্তু সেখানেও আমার আরেকজন মাস্টারমশাই প্রফেসর দেবকুমার ব্যানার্জি, তার সুসন্তান এখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যাক সে কথায় যাচ্ছি না, তিনি আবার এটা বলতে গিয়ে বলতেন ক্লাসের মধ্যে যে রিভলিউশন can never be green, it is always red. তো গ্রিন কাকে বলে? গ্রিন হচ্ছে সবুজ, সতেজ। তা দেশের মানুষের মধ্যে যদি সেই সজীবতা যদি না দেখা যায়, সেটা কিরম ধরনের বিপ্লব? একটা সীমাবদ্ধ ক্ষেত্রেই গ্রিন রিভলিউশনের যে সুফল, সেই সুফলগুলো ফলতে শুরু করলো। গ্রিন রিভলিউশন গোটা দেশকে কতটা গ্রিন করতে পারলো, এটা নিয়েও তখন জিজ্ঞাসা চিহ্ন উঠেছিল। যাই হোক, এগুলো নিয়ে আমাদের স্বাধীনতার কনটেক্সটে নতুন করে ভাবার জায়গা আছে, যে আমরা স্বাধীনতার পর থেকে কি ধরনের কৃষিনীতি, কি ধরনের শিল্পনীতি আমরা অনুসরণ করেছি, তার বিকাশ বিবর্তনে আজকে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি, এগুলো ভাবার আছে। কিন্তু এই ভাবনার পথ বেয়ে আমাদের ইকোনমিক কনসিডারেশনটা আরো বেশি বেশি করে একটু ভাবার দরকার।
হ্যাঁ, ঠিকই, আমাদের সাফল্য অনেকটাই আছে, আগেই বলেছি। সেই সাফল্যের প্রতীকী প্রকাশটা কি? আমরা হচ্ছি বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, দি হাইয়েস্ট ডেমোক্রেসি। ওকে, আমি বলি যে এর একটা কোয়ান্টিটেটিভ মেজার আছে, একটা কোয়ালিটেটিভ মেজার আছে, একটা পরিমাণগত পরিমাপ আছে, একটা গুণগত পরিমাপ আছে। তা পরিমাণগত পরিমাপে এ কথাটা অস্বীকার করা যাবে না। কেন না? আমরা পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ, তা চীন দেশটা হচ্ছে প্রথম। চীন দেশে একটা ভিন্ন ধরনের, ভালো মন্দ আমি জানি না, একটা ভিন্ন ধরনের রাজনৈতিক কাঠামো সেখানে রয়েছে, যে কাঠামোটাকে সচরাচর গণতন্ত্র বলে স্বীকার করা হয় না। তাহলে দ্বিতীয় বৃহত্তম দেশ হিসাবে আমরাই সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট গণতন্ত্রের দেশ। আর কোয়ালিটেটিভলি তাকে জাস্টিফাই করার জন্য আমরা কিছু দূর অন্তত তো এগোতেই পারি। সেখানে আমরা বলতে পারি যে দু একবার ছেদ ঘটে গেলেও মোটামুটি ভাবে নিয়মিত ভোট, তার মধ্যে দিয়ে জনগণের প্রতিনিধিদের দ্বারা পরিচালিত সরকার ইত্যাদি ব্যবস্থাপনা আমাদের আছে। অতএব সেই অর্থে আমরা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, সন্দেহ নেই। কিন্তু এখানে কোয়ালিটি অফ ডেমোক্রেসি নিয়ে কিন্তু কিছু প্রশ্ন আছে। অমর্ত্য সেন লিখেছেন তার আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ানে যে আমাদের দেশে অল্প কিছু মানুষ আছেন যাদের কাছে সব ধরনের সুবিধা উপলব্ধ, যাদের কথা অন্যেরা শুনতে বাধ্য, যারা যেটা চান সেটা তারা করতে পারেন, করে দেখাতে পারেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আবার বিপুল সংখ্যক মানুষ আমাদের দেশেই আছেন যাদের দিকেও কেউ ফিরে তাকায় না, যাদের কোনো কথাও কেউ কখনো শোনেন না, যাদের জীবনটা না পাওয়ার তালিকায় অত্যন্ত বিপর্যস্ত। তাহলে এখানেই দাঁড়িয়ে আমাদের তো স্বাভাবিকভাবেই মনে আসে দুই ভারতের কথা, যে স্বাধীনতার ৭৫ বছরের পথ চলায় আমরা একটা ভারত তৈরি করতে পারলাম নাকি দুটো ভারত হয়ে গেল। একটা তো আমরা জানি, যে ভারতটাকে দেখিয়ে আমরা নিশ্চয়ই টিআরপি অর্জন করতে পারি, সেটা হচ্ছে শাইনিং ইন্ডিয়া, উজ্জ্বল এক ভারতের কথা। কিন্তু তার পাশাপাশি যে হারজিরে ভারতটা রয়েছে, যে সাফারিং ইন্ডিয়াটা রয়েছে, তাহলে স্বাধীনতা দিবসে আমরা কি শপথ নিয়ে বলবো যে উই ডোন্ট বদার অ্যাবাউট আওয়ার সাফারিং মিলিয়ন্স? আমাদের যে যন্ত্রণা ক্লিষ্ট লক্ষ লক্ষ মানুষ, তাদেরকে আমাদের দরকার নেই এ কথা বলবো? আমার একটা নাটকের কথা মনে পড়ছে, বাঞ্ছারামের বাগান। আমাদের ছাত্রাবস্থায় নাটকটা খুব হতো। তা এরকম একটা স্বাধীনতা দিবস উদযাপন হবে, তা স্বাধীনতা দিবসে পতাকা তোলা হবে, কাকে দিয়ে তোলা হবে? গ্রামের সব থেকে বয়স্ক মানুষ, তাকে নিয়ে যাওয়া হয়েছে পতাকা তুলতে। সে নাট্যশিল্পীদের কায়দা কানুনে সে এক অনবদ্য দৃশ্যের অবতারণা হতো, আমি তার দীর্ঘ আলোচনায় যাচ্ছি না। কিন্তু পতাকা উত্তোলনের পরে তো তার প্রশ্ন উদ্যোক্তাদের কাছে, হা গো বাবু, স্বাধীনতা দিবস তো বললে, তা আমাকে দিয়ে তো পতাকাটাও তোলালে,
কিন্তু স্বাধীনতা কোন দেশে তো বুঝলাম না। ওই যে পথ করে উঠতিছে ওইটাই কি পতাকা? তাহলে দূর বুড়ো, আরে ওইটাই কি স্বাধীনতা? একজন কর্মকর্তা ধমক দিয়ে বললেন, দূর বুড়ো, ওটা তো পতাকা। তখন বলল, তাহলে ওই যে স্বাধীনতা নয়, তা ওই যে বাদ দিলে থাকে তো খালি বাঁশ আর দড়ি, তাহলে ওইটাই স্বাধীনতা কি বলো? লক্ষ কোটি মানুষের কাছে স্বাধীনতার অর্থ যদি হয় বাঁশ আর দড়ি, তাহলে আমরা একটু থমকে যাই। সেই জন্যে আমরা বলি যে আমাদের স্বাধীনতার ৭৫ বছরে আমাদের দুই ভারতের কথাই নিতে হবে। কেউ কেউ আমাদের গল্প শুনিয়েছেন যে এখানে যেন ইন্ডিয়া বনাম ভারতের একটা যুদ্ধ আছে। ইন্ডিয়া হচ্ছে আরবান ইন্ডিয়া। এখানে আরবান কথাটা শুধু গ্রামনগর নয়, সুবিধাভোগী মানুষ যারা ইংরাজি শিক্ষায় শিক্ষিত, যারা ইংরাজিতে কথাবার্তা বলতে পারেন, যারা সব ধরনের সুযোগ সুবিধে শিক্ষা দীক্ষা থেকে শুরু করে পেতে পারেন, দে রিপ্রেজেন্ট ইন্ডিয়া। আর ভারত হচ্ছে গ্রাম ভারত, প্রতীকী অর্থে সেই মানুষ যে মানুষ হাড়জিভ জিরে ভারতকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই জায়গাটা দাঁড়িয়ে আমি বলি যে এই রকম কট্টরপন্থী বিভাজনটা বোধহয় কাম্য নয়। বরং একটা খুব মজার কথা আমি তোমাদের বলতে চাই, যেটা আমাদের মনে হয়েছে শুধু নয়, যেটা অনেক যে তত্ত্বকারেরাও এই কথাটা বলতে চেয়েছেন, যে আমরা একটা অদ্ভুত ব্যালেন্স ৭৫ বছরে কিন্তু তৈরি করতে পেরেছি। অর্থাৎ ৭৫ বছরে আমাদের রাজনীতি একটা ব্যালেন্সের খেলার জায়গায়। সেটা কি? সেটা হচ্ছে যে এখানে একেবারে নিঃস্ব মানুষকেও সিস্টেম বহির্ভূত করে দেওয়া হয়নি, তাদের মধ্যে কিছু আশা আকাঙ্ক্ষা জাগিয়ে রাখা হয়েছে, অথচ ধনী মানুষদের জন্য সমস্ত রকম ব্যবস্থা পাকা করা হয়েছে। অর্থাৎ এমন একটা ব্যালেন্স আমরা তৈরি করেছি যেখানে বিপুল সংখ্যক মানুষ অ্যালিয়েনেটেড হয়ে যাচ্ছেন না সিস্টেম থেকে। একটু গ্রামের দিকে লক্ষ্য করলে দেখবে যে মানুষটা কোনো সুযোগ সুবিধে পায় না, ভোটের দিন আসলে সবার আগে ভোট দেবো বলে ভোট ৩টে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকে। আমি অন্তত, এটা আমার দেখার ভুল হতে পারে, তোমরা সংশোধন করে দিও, আমি অন্তত এমন মানুষকে দেখিনি যে এই ব্যবস্থার সব সুযোগ পেয়েছে সে গিয়ে ৩টের সময় লাইনে দাঁড়িয়ে আছে। কিন্তু আমি লাইনে এমন অনেক মানুষকে আমি দেখেছি যে মানুষ জীবনে কিচ্ছু পায়নি, কিন্তু সিস্টেম থেকেও আইসোলেটেড হয়নি, সবার আগে ভোট দেবে বলে সবার আগে গিয়ে লাইনে দাঁড়িয়ে। একেই অতুল কোহলি লিখেছেন যে র্যাডিক্যাল ইন টোন অ্যান্ড কনজারভেটিভ ইন প্র্যাকটিস। তাহলে আমাদের সিস্টেমটা কেমন হয়েছে? এই সিস্টেমের মধ্যে রেটরিকের কোনো অভাব নেই। গরিব মানুষের কথা না বলে আমরা জল খাই না, কিন্তু গরিব মানুষের জন্য ব্যবস্থা খুব সীমিত। যা কিছু ব্যবস্থা সেটা একটা মুষ্টিমেয় শ্রেণীর জন্য। তাহলে এই জায়গাটা আমরা বুঝতে পারি যখন আমরা ডেমোক্রেসির কোশ্চেনটাকে একটু ভালো করে ঝালিয়ে নিতে পারি। আমরা দেখো থিওরিটিক্যালি অনেক এগিয়েছি, বিশেষ করে আমরা বলবো ৭-এর দশকে এসে, ৯-এর দশকে এসে আমরা ডিপেনিং অফ ডেমোক্রেসির কথা বলতে শুরু করেছি। ৮-এর দশকে নয়, ডিপেনিং অফ ডেমোক্রেসি, গণতন্ত্র ঘনীভূত হয়েছে। কি আমাদের কিন্তু এখন আর জনপ্রতিনিধি বলতে ওই ৫৪৪ আর বিধানসভায় ২৯৪ বা এরকম বিভিন্ন রাজ্যে নয়, এখন জনপ্রতিনিধি বলতে হাজার হাজার একেবারে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে প্রতিনিধিত্বকারী মানুষ। আমাদের গণতন্ত্র গ্রাসরুট স্তর পর্যন্ত ছড়িয়ে গেছে। সেদিক থেকে আমাদের গণতন্ত্র অনেক বেশি বিকশিত হয়েছে থিওরিটিক্যাল, বাট সেন্ট্রালাইজেশন ইজ স্টিল দেয়ার। আমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অনেক সময় আমাদের কাছে মকারি বলে মনে হয়,
তাহলে একদিকে ডিসেন্ট্রালাইজেশনের গল্প, আর একদিকে সেন্ট্রালাইজেশনের জোরদার। রাজনৈতিক দল ব্যবস্থায় একাধিপত্য ভেঙে যাওয়ার পরে আমাদের কিছুটা আশা ভরসার সঞ্চার হয়েছিল, একথা সত্যি, কিন্তু আবার সে আশাও আমরা জলাঞ্জলি দিয়েছি। কেন না, এখানেও একটা ভারসাম্যের খেলা আমরা দেখতে পাচ্ছি। একটা বড় ছেদ ভারতের রাজনৈতিক ব্যবস্থায় আমরা লক্ষ্য করেছিলাম 70-এর দশকে। শ্রীমতী গান্ধী জরুরি অবস্থা জারি করে সংবিধান বেশ কিছু বদলে টদলে দিয়েছিলেন। একটা খেলা সেদিন শুরু হয়েছিল, ডিইনস্টিটিউশনালাইজেশন। বিপ্রাতিষ্ঠানিকীকরণ, অর্থাৎ প্রতিষ্ঠানগুলোকে আমরা টাটা বাই বাই বলতে শুরু করেছিলাম।